সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বাংলা বইয়ের একটা গুরুত্বপূর্ণ একটা মানুষ সম্পর্কে জানবো। তিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের দুইটা রয়েছে, একটা গদ্য রয়েছে। গদ্যটা হচ্ছে অপরিচিতা, এবং একটা পদ্য রয়েছে, পদ্যটা হচ্ছে সোনার তরী। তাই আমাদের কবি পরিচিতি সম্পর্কে জানা অনেক গুরুত্বপূর্ণ, অনেক প্রয়োজন, কারণ এটা কবি পরিচিতি সম্পর্কে এমসিকিউ 2-3টে প্রশ্ন আমরা এমনি পাইছি। আর যারা এডমিশন পরীক্ষা দিবে তাদের যারা বাংলায় অ্যান্সার করবে তাদের জন্য এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডমিশনে বাংলা যে সবসময় কবি পরিচিতি থেকে বেশিরভাগ প্রশ্নগুলো আসে। ওখানে হবে উপন্যাস, কাব্যগ্রন্থ, নাটক যেগুলো আছে ওগুলা কি কি উপন্যাস লিখছে, কি কি কাব্যগ্রন্থ লিখছে, ওগুলো অনেক গুরুত্বপূর্ণ। নর্মালি যদি তুমি ওগুলা সিরিয়াল ভাবে মুখস্থ করতে চাও, তোমার মনে থাকে না। সেজন্য তোমার জন্য একটা ছন্দ আকারে বানাইছি আমি, যাতে তোমাদের এগুলো মুখস্থ এবং মনে রাখতে সুবিধা হয়। চলো ক্লাসটা শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 সালে 7ই মে, অর্থাৎ তিনি 1861 সালে 7ই মে জন্মগ্রহণ করছে, এবং মৃত্যু হচ্ছে 1841 সালে 7ই আগস্ট। এবং বাংলা বাংলা সালের বঙ্গাব্দে 1868 সালে 25শে বৈশাখ তিনি জন্মগ্রহণ করছে, এবং 1348 সালে 12ই শ্রাবণ তিনি মৃত্যুবরণ করছে। যারা ধরো এই ইংরেজি সালটা মনে রাখো, কিন্তু বাংলা সালটা মনে রাখতে একটু সমস্যা হয়। তার জন্য একটা শর্টকাট টেকনিক হচ্ছে, তুমি জন্মগ্রহণ করছো 2007 সালে। 2007 থেকে তুমি যদি 593 বিয়োগ দাও, 593 যদি বিয়োগ দাও, তাহলে যেই মানটা পাবে ওটা হচ্ছে বাংলা সাল। ওই বাংলা সালে তুমি জন্মগ্রহণ করছো, মানে তুমি তোমার নিজের জন্ম সালটাও বের করতে পারবে যে তুমি বাংলার কত সালে তুমি জন্মগ্রহণ করছো। যেমন এটা হচ্ছে কত, 1414 হবে, হ্যাঁ। মানে যারা 2007 সালে জন্মগ্রহণ করছে তারা বাংলা সালে 1414 সালে জন্মগ্রহণ করছে। এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক। যারা ইংলিশটা মনে রাখতে পারো, বাংলাটা মনে রাখতে পারো না, এটা সবচেয়ে সুবিধা। বাংলাটা মনে রাখার দরকার নেই, এইভাবে বের করে করে করতে পারবে, একদম সহজ। শুধু মনে রাখতে হবে, এটার সাহায্যে তুমি প্রত্যেকটা কবির জন্মসাল, ইংরেজি জন্মসালটা জানো, বাংলাটা বের করতে পারবা শুধু 593 দিয়ে। তার পরবর্তী আসে, তিনি হচ্ছে একজন বিশ্বকবি। তার উপাধি হচ্ছে তিনি একজন বিশ্বকবি, আর তার ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। তিনি বিশ্ব কবিতে আখ্যায়িত হয়েছে হচ্ছে তার লেখা একটা বইয়ের কারণে। বইটা হচ্ছে নোবেল পুরস্কার অর্জন করছে। নোবেল পুরস্কার অর্জন করছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাধ্যমে। গীতাঞ্জলির মাধ্যমে তিনি বিশ্বের মধ্যে তিনি আখ্যায়িত হয়েছে, এবং বিশ্বের সবাই তাকে বিশ্বকবি নামে চিনে তার এই লেখা বইয়ের কারণে। সেই জন্য তিনি, তার উপাধি বিশ্বকবি। আর তার ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। ছদ্মনামটা কি? ছদ্মনামটা হচ্ছে ধরো একটা কবি বা একটা লেখক কোনো কিছু লেখাতে কোনো কবিতা বা গল্পে তার যেই ছদ্মনামটা ইউজ করে, মানে তার আসল নামের পরিবর্তে যে নামটা ইউজ করে, তার সেটা হচ্ছে ছদ্মনাম। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামটা হচ্ছে ভানু সিংহ। ভানু সিংহ, এটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখতে পারো। চলো আমরা চলে আসি উপন্যাসে। মানে উপন্যাসটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের এটা যদি মনে রাখতে পারো তোমাদের অনেক উপকার হবে। আচ্ছা, আমরা পড়ে দেখি, তোমাকে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। দুই বোন করুণা ও রাজস্বী তাদের চোখের বালিকে হত্যা করতে মালাঞ্চ ও চতুরদের গোড়াতে করে ঘরের বাইরে গেল। যোগাযোগের জন্য বউ ঠাকুরনের হাটে নৌকা ডুবিতে 4 অধ্যায় শেষের কবিতা রচিত হলো। একটা গল্প আকারে সাজাই দিছি, মানে অর্থ অনুযায়ী বুঝাই দিই, মানে এটা আসল গল্প, এটা আবার মনে করিও না। দুই বোন করুণ ও রাজস্বী, মানে এখানে দুই বোনের কথা বলছে, একজন হচ্ছে করুণা, একজন রাজস্বী। তাদের চোখের বালিকে হত্যা করতে, মানে চোখের বালি হচ্ছে মানে তাদের শত্রুকে বুঝাইছে, শত্রুকে হত্যা করতে মালাঞ্চ ও চতুরদের গোড়াতে করে। গোড়াতে বলতে তুমি বুঝিও, ঘোড়া আর কি। তারা মালাঞ্চ ও চতুর্দের দুইজনের দুইটা ঘোড়া ছিল, ওই দুইটা ঘোড়া করে করুণা রাজস্বী ঘরের বাইরে গেল। ঘরের বাইরে যাওয়ার পরে যোগাযোগের জন্য বউ ঠাকুরনের হাটে গেছে। ওই হাটে নৌকাতে উঠার পরে নৌকা ডুবে যায়। ডুবে যাওয়ার পরে 4 অধ্যায়ে শেষের কবিতা রচিত হয়েছে।
এখন তোমার কনফিউজ হয়েছে এখানে উপন্যাসটা কোথায়। এখানে উপন্যাসটা হচ্ছে দেখেন, দুই বোনে করুণ ও রাজস্বী। করুণা একটা উপন্যাস, রাজস্বী একটা উপন্যাস, চোখের বালি একটা উপন্যাস, মালাঞ্চ একটা উপন্যাস, ও চতুর্থের গোড়াতে, চতুর্থ একটা উপন্যাস, গোড়াতে একটা উপন্যাস। ঘরের বাইরে গেলেও যোগাযোগের জন্য বউ ঠাকুরনের একটা উপন্যাস, হাটে নৌকা ডুবিতে 4 অধ্যায়, শেষের কবিতা একটা উপন্যাস। এইটা মুখস্থ করে পরে তুমি রবীন্দ্রনাথের লেখা যতগুলো উপন্যাস আছে, উপন্যাসের যে বইগুলো আছে ওগুলো সবগুলো নামে মুখস্থ হয়ে গেছে। একদম শর্টকাট না। এরপর যে কাব্যগ্রন্থে আসি, কাব্যগ্রন্থ হচ্ছে রবীন্দ্রনাথ তার জন্মদিনে তার 3 শালিকা চিত্রা, খনিকা ও মানসীকে নিয়ে বনফুলে সোনার তরীতে করে বলাকা সিনেমা হলে গেল তার শেষ লেখা পুনশ্চ মুভিটি দেখতে বলে। মানে রবীন্দ্রনাথের তার জন্মদিন, যেদিন তার জন্মদিন ছিল ওই জন্মদিন তিনি তার 3 জন শালিকা ছিল, ওই শালিকা 3 জনকে নিয়ে নিয়ে বনফুলে সোনার তরীতে করে ওই তারা বনফুলের একটি সোনার তরী মানে নৌকাতে করে বলাকা সিনেমা হলে গেছে, মানে একটা সিনেমা থিয়েটার, ওখানে গেছে। যাওয়ার পরে তার লেখা, তার নিজের লেখা একটি মুভি, পুনশ্চ মুভি দেখার জন্য তিনি গেছে। এখন আমরা এখানে দেখতে পারবো যে কাব্যগ্রন্থগুলো কি কি আছে। রবীন্দ্রনাথ তার জন্মদিনে তার 3 শালিকা চিত্রে একটা কাব্যগ্রন্থ, খনিকা, মানসিকে, আর হচ্ছে বনফুল, আর হচ্ছে সোনার তরী। সোনার তরীতে লিখিও না, সোনার তরী, ইয়ে হচ্ছে শুধু সোনার তরী। এটা শুধু মনে রাখার জন্য সোনার তরী লিখছি, সোনার তরীতে লিখছি। আর একটা হচ্ছে বলাকা, বলাকা সিনেমা হলে গেলেও তার লেখা শেষ কবিতা, লেখা শেষ পুনশ্চ মুভিটি। পুনশ্চ, পুনশ্চ একটি কাব্যগ্রন্থের নাম। এটা মনে রাখার ফলে তুমি ধরো কাব্যগ্রন্থে সবগুলো মনে রেখে গেছে। এখন এভাবে তুমি উপন্যাস আর কাব্যগ্রন্থ লিখছে। এখন আমরা দেখবো হচ্ছে নাটক। আচ্ছা, নাটক তোমাকে দিচ্ছি।